পড়ে যাওয়ার বিষয় আমরা বাদে দিলাম। তপন কুমার স্যার বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ফিজিক্স খাতা পড়ে যাওয়ার বিষয়টা অবগত করেছেন, যেগুলো ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। যদি প্রমাণ দেখতে চান তাহলে আমরা আপনাদেরকে দিতে বাধ্য হব। বিজ্ঞান বিভাগে গ্রুপের সাবজেক্ট পদার্থ প্রথম এবং দ্বিতীয় পত্র হয়েছে। বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র হয়েছে। মানবিক বিভাগের মধ্যে দুটা বিভাগ অন্তর্ভুক্ত, একটা হচ্ছে ক সেকশন আর একটা হচ্ছে খ সেকশন। ক সেকশনে অন্তর্ভুক্ত যারা ছিল তারা শুধুমাত্র জেনারেল সাবজেক্ট 5টা পরীক্ষা দিচ্ছে, বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি পরীক্ষা। কিন্তু যারা খ সেকশনে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু খ সেকশনের মধ্যে যাদের যুক্তিবিদ্যা, ভূগোল হচ্ছে অপশনাল ছিল, তারাই শুধুমাত্র 7টা পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু যাদের এই দুটো বিষয় ছিল না, তারা তো কোনো গ্রুপের সাবজেক্ট পরীক্ষা দেয় নাই। তাহলে যখন আমরা ভার্সিটি খ ইউনিটে এক্সাম দিতে যাব, তখন তো আমাদের বিজ্ঞান বিভাগ, আমাদের বাণিজ্য বিভাগ, আমাদের মানবিক বিভাগ আমরা ফর্ম তুলতে যাব। সেক্ষেত্রে কি বৈষম্য সৃষ্টি হবে না? কেউ গ্রুপ পরীক্ষা দিয়ে ফর্ম তুলবে, কেউ গ্রুপ পরীক্ষা না দিয়ে ফর্ম তুলবে। এক্ষেত্রে কি বড় ধরনের বৈষম্য সৃষ্টি হবে না? আরেকটা বিষয় আমি আপনাদের বলি, গত 25/8/2024 তারিখে, অর্থাৎ গত 25শে আগস্টে আমরা আমাদের যৌক্তিক বিষয়গুলো নিয়ে শান্তিপূর্ণভাবে সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিই। ইভেন আমরা তখন শিক্ষা বোর্ডে যাই, তখন শিক্ষা বোর্ডের তপন কুমার স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট উনি আমাদেরকে বলেছে যে আমরা যখন তার কাছে জানতে চাইলাম যে আমাদের এইচএসসি ফলাফল কীভাবে দিবে, তখন উনি আমাদেরকে অবগত করলো যে সকল বোর্ডে কিংবা যে সকল জেলা উপজেলা পর্যায়ে যে কয়টা এক্সাম হয় নাই, সেগুলো শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং হবে। কিন্তু সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে হবে সেটা তারা আমাদেরকে অবগত করেনি। তখন আমি তাকে প্রশ্ন করলাম, সাবজেক্ট ম্যাপিংয়ের কথা যে আপনি বললেন, কোনো বোর্ডে তো 7টা পরীক্ষা হয় না, যেমন সিলেট বোর্ডে 7টা পরীক্ষা হয় নাই, বা মাদ্রাসা বোর্ডের কথা যদি বলি, মাদ্রাসা বোর্ডে কোনো গ্রুপ সাবজেক্ট পরীক্ষা হয় নাই। বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে তারা পরীক্ষা স্থগিত করে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে করবেন? তখন উনি আমাকে বলেছে যে আপনারা সচিবালয়ে যান। যখন আমরা সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়, তখন আমি তাকে আমাদের প্রধান শিক্ষা উপদেষ্টা যে পার্সোনাল যে সহকারী যে চিঠিপত্র আদান প্রদান করে তহিদুল ইসলাম, উনি হচ্ছে এটা আমার স্মারকলিপিটা জমা নেয়, নিয়ে উনি আমাকে একটা রিসিপ্ট কপি দেয়, যেটা আপনারা যদি দেখতে চান আমি দেখাতে বাধ্য হব। ওনাকে আমি তখন কাইন্ডলি জানিয়ে আসছি যে আমাদের এইচএসসি 24-এর রেজাল্ট বিষয়ে আপনারা একটু অবগত করে দেখবেন, আপনি একটু বিশ্লেষণ করে দেখবেন। তারপরে ওনাদেরকে আমি টাইম দিয়েছি, ওনারা আমাদের পক্ষ হয়ে আমাদের স্মারকলিপি নিয়ে কোনো প্রকার ওনারা আমাদের নির্দেশনা দেয় নাই, কোনো প্রকার আমাদের নোটিশ দেয় নাই। তারপরে আমরা আবার 1 সেপ্টেম্বর আমরা একই স্মারকলিপি নিয়ে আমরা আবার সচিবালয়ে যাই। সেখানে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে ঘেরাও করে, আমরা কেন ভিডিও করলাম। তখন তাদেরকে আমরা অবগত করি যে আমরা এইচএসসি সম্পূর্ণ ব্যাচে 14 লাখ স্টুডেন্টের মধ্যে 14 লাখ স্টুডেন্টের বৈষম্যহীন ফলাফলের জন্য আমরা যারা রয়েছি তাদের প্রতিনিধিত্ব হয়ে আমরা এখানে এসেছি। কারণ হচ্ছে আমরা সবাইকে নিয়ে আসলে এখানে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যেত, সেই জন্য আমরা শান্তিপূর্ণভাবে আপনাদেরকে বিষয়টা অবগত করার জন্য এখানে আসছি। তখন তারা বললো যে আপনার ভিডিও কেন করেন, এই বিষয়গুলো নিয়ে তারা আমাদেরকে আমাদেরকে ঘেরাও করছিল। এই বিষয়ের ভিডিও অলরেডি যমুনা টিভিতে প্রচার হয়েছে গত 1 সেপ্টেম্বর। তারপরে যখন আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাই, তখন শিক্ষা উপদেষ্টা সহকারী কর্মকর্তা হাসান ফায়াজ স্যারকে যখন আমি বিষয়টা সম্পর্কে অবগত করি, উনি আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কী বিষয় স্মারকলিপি। যখন বিষয়টা সম্পর্কে আমি তাকে সংক্ষিপ্ত বিবরণ দেই, তখন উনি আমাদেরকে ডিরেক্ট বলে দিচ্ছে যে এইচএসসি 24 ব্যাচ হচ্ছে একটা বেয়াদব ব্যাচ। উনি একটা অধিদপ্তরে জব করে, উনি কিভাবে একটা ব্যাচকে বলতে পারে একটা ব্যাচ নাকি বেয়াদব ব্যাচ? সচিবালয়ে কারা করেছে 200-300 স্টুডেন্ট, সেই জন্য কি পুরা 14 লাখ স্টুডেন্টের একটা ব্যাচকে উনি বেয়াদব বলতে পারবে? বা ওইখানকার কোনো অফিসারের কি এটা কোনো রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে একটা ব্যাচকে তারা বলবে এই ব্যাচ থেকে কয়টা ডাক্তার, কয়টা ইঞ্জিনিয়ার, কয়টা বিসিএস ক্যাডার হয়? উনারা কি অবগত নয়? গত 15 জুলাইয়ে কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইচএসসি 24 প্রতিটি শিরায় শিরায় তাদের অবদান রয়েছে। আমাদের